সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল পিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের নতুন এক ছোট গল্পের বিস্তারিত আলোচনায়। দ্য অক্স ছোট গল্পটির লেখক H.E. বেটস একজন খ্যাতিসম্পন্ন ঔপন্যাসিক। তবে তিনি তার ছোট গল্প সংকলন ডেজ এন্ডের জন্য অধিক পরিচিত ছিলেন, যা 1982 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ছোট গল্পের গল্পাকার হিসাবে তার সমস্ত লেখনীর বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে দ্য অক্স গল্পটিতে, যে গল্পে তিনি ব্যথার আবেশ বোঝাতে চেয়েছেন দ্য অবসেশন উইথ পেন এই ফ্রেজটির মধ্য দিয়ে। এই গল্পের নামকরণ অর্থাৎ দ্য অক্স একটি সাংকেতিক রূপ হিসাবে ব্যবহার করা হয়েছে। অক্স বা ষাঁড় এমন একটি প্রাণী যা অদম্যতা এবং দৃঢ়তার প্রতীক। সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণভাবে উদাসীন থেকে সে তার উদ্দেশ্য সাধন করে চলে। সিমিলারলি এই গল্পের প্রধান চরিত্র হিসাবে আমরা যাকে পাচ্ছি মিসেস থার্লোকে গল্পাকার H.E. বেটস একটি মানব বলদ বা ষাঁড় হিসাবে গল্প উপস্থাপন করেছেন, যিনি তার কাজ এবং জীবনের লক্ষ্যে অবিচলিত ও দৃঢ়প্রতিজ্ঞ। যা গল্পের নামকরণ প্রসঙ্গে আমরা বলতে পারি খুবই উপযুক্ত হয়েছে। গল্পের সারসংক্ষেপ হিসাবে আমরা দু এক কথা যদি এই গল্পে আলোচনা করি, মিসেস থার্লোর দুই চোখের মণি তার দুই পুত্র সন্তান। তার জীবনে একমাত্র লক্ষ্য তার সেই দুই সন্তানকে সঠিকভাবে লালন পালন করা এবং শিক্ষা দেওয়া। সেই জন্য তিনি কি করতেন? কঠোর পরিশ্রম এবং যতটা সম্ভব অর্থ সঞ্চয় করতেন। তার স্বামী অর্থাৎ মিস্টার থার্লো এক ব্যক্তিকে খুন করেন। পরবর্তীতে তিনি যখন জানতে পারেন, অর্থাৎ মিসেস থার্লো যখন জানতে পারেন যে তার স্বামী তার সমস্ত জমানো সম্পদ বা টাকা পয়সা নিয়ে পালিয়েছেন, তখন তিনি তার স্বামীর চেয়ে অর্থের বিষয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কেন কি তার সেই অর্জিত সম্পদ ছিল তার দুই পুত্রের ভবিষ্যৎ। এই গল্পে H.E. বেটস বেদনা ও যন্ত্রণার একটা আবেশ উপস্থাপন করেছেন। মিসেস থার্লো এমন একটি চরিত্র হিসাবে তিনি এই গল্পে তার চিত্র অঙ্কন করেছেন, যা সন্তানদের সঠিকভাবে শিক্ষিত করার একমাত্র লক্ষ্য নিয়ে দিবারাত্র কঠোর এবং অভিযোগহীন শ্রমের জীবনযাপন করেন। তিনি তার দৈনন্দিন জীবনে একেবারে যান্ত্রিক, বর্তমান জগতে তিনি যে বসবাস করছেন তা থেকে তিনি উদাসীন। যখন তিনি একটি শান্ত আচরণ করেন এবং বাহ্যিকভাবে কাজকর্মে ব্যস্ত থাকেন, তখন তার ভিতর থেকে তিনি একটা যন্ত্রণা উপলব্ধি করেন। কিন্তু তার নিষ্পাপতার কাছে সব কিছু যেন বিলীন হয়ে যায়। এমনকি তার স্বামীকে হত্যার দায়ে যেদিন গ্রেপ্তার করা হয়, তারপরেও কিন্তু তার দৈনন্দিন কর্মকাণ্ডে কোনো প্রভাব ফেলেনি। অর্থাৎ তিনি তার প্রতিদিনের ক্রিয়াকর্ম বা কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন। তিনি কেবল একবারই সচেতন হয়ে ওঠেন যখন তিনি জানতে পারেন যে মিস্টার থার্লো তার সমস্ত জমা সম্পদ চুরি করেছেন এবং তার সন্তানদের নিয়ে তার যে স্বপ্ন বা ভবিষ্যৎ পরিকল্পনা তা সব কিছুই ভেঙে গেছে বা ভেস্তে গেছে। ধীরে ধীরে তার কাছে যন্ত্রণা ফিরে আসতে থাকে এবং তিনি উপলব্ধি করেন যে তার হারিয়ে যাওয়া অর্থ কখনোই আর তার কাছে ফিরে আসবে না, অর্থাৎ সমস্ত রাস্তাই বন্ধ। মিসেস থার্লো তার জীবনে চরম আঘাতটি তখনই পেয়েছিলেন, একেবারে গল্পের শেষের দিকে যদি দেখা যায়, তার ভাই যখন তাকে বলেন যে থার্লোর সন্তানেরা তার সঙ্গে আর বসবাস করার জন্য বাড়িতে ফিরে আসবে না। এক লম্হার মধ্যে যেন
তার জীবনের সমস্ত উদ্দেশ্য চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার যে জংধরা বাইসাইকেলটি, যেটা ছিল তার কাছে কি একটা শক্তি এবং নিরাপত্তার উৎস বা প্রতীক, সেটিতে দেখা যায় একটা টায়ার থেকে বাতাস নির্গত হতে, অর্থাৎ সাইকেলটি পাংচার হয়ে যায় এবং তার কাছে আর কোনো আশাই বেঁচে থাকে না। তিনি যেন এক অন্ধকারময় জগতে বিলীন হয়ে যান। তো এবার আমরা টেক্সটটা নিয়ে আলোচনা করব। দ্য থার্লোজ লিভড অন এ স্মল হিল। থার্লোরা ছোট্ট একটি পাহাড়ের উপরে বসবাস করত। অ্যাজ দো ইট ওয়ার নট হাই এনাফ, যদিও সেই পাহাড়টি বেশি উচ্চ ছিল না। দ্য হাউস ওয়াজ রেজড আপ, বাড়িটা একটু উঁচুতে তোলা ছিল। অ্যাজ অন ইনভিজিবল স্টিলস উইথ এ উডেন ফ্লাইট অফ স্টেপস টু দ্য ফ্রন্ট ডোর। অদৃশ্য কিছু থামের ওপর বা পিলারের ওপর সেটা ছিল, বাড়িটা নির্মিত ছিল এবং কাঠের তৈরি একটা সিঁড়ি, এ উডেন ফ্লাইট অফ স্টেপস টু দ্য ফ্রন্ট ডোর, সামনের দরজা থেকে একটা কাঠের সিঁড়ি উঠে গেছে, মানে নিচু জায়গা থেকে উপর দিকে আর কি। এক্সপোজড অ্যান্ড আইসোলেটেড, সম্পূর্ণভাবে উদ্ভাসিত এবং বিচ্ছিন্ন। দ্য উইন্ড স্ট্রাইকিং অ্যাট ইট ফ্রম অল কোয়ার্টার্স, বাতাস সব প্রান্ত থেকেই যেন এই বাড়িটাকে আঘাত করত। ইট সিমস টু হ্যাভ নো পার্ট উইথ দ্য সারাউন্ডিং ল্যান্ডস্কেপ, বাড়িটার অবস্থান দেখে মনে হতো বিস্তৃত যে ভূমি ছিল সেগুলো থেকে এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন। এমটি প্লাউডেড ল্যান্ডস ইন উইন্টার টাইম স্টেজড অ্যাওয়ে অন অল সাইডস ইন ওয়েট স্টিল কাপস, আর শীতের সময় লাঙল দেওয়া জমিগুলি চারিদিকে বিস্তৃতভাবে থাকতো এবং সেখানে যে ভিজে জমির উপর হলরেখাগুলো একমাত্র দেখা যেত। তো এখানে একটা বিষয় বলে রাখি, থার্লোর যে বাড়ির অবস্থান বা যে সারাউন্ডিংসের কথা বলা হয়েছে, সেখান থেকে সমস্ত মানে জগৎ থেকে এটা একটা বিচ্ছিন্ন জগৎ, যেটা সম্পূর্ণভাবে সমভূমি থেকে বিচ্ছিন্ন। থার্লো যে জীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন বা তার জীবনধারাটা সম্পূর্ণ অন্যরকম, সেটা এটার সঙ্গে খুবই পরিপূরক। পরবর্তী প্যারাতে চলে যাই। অ্যাট হাফ পাস্ট সেভেন এভরি মর্নিং, প্রতি সকালে 7:30টার সময় মিসেস থার্লো পুশড হার গ্রেট রাস্টি বাইসাইকেল। শ্রীমতী থার্লোর একটা জংধরা বাইসাইকেল ছিল, যে সাইকেলটা তিনি প্রতিদিন ঠেলে ঠেলে নিয়ে যেতেন ডাউন দ্য হিল, পাহাড় থেকে ঠেলে ঠেলে নামাতেন। অ্যাট 6 এভরি ইভিনিং, এবং প্রতিদিন সন্ধ্যায় 6টার সময় সি পুশড ইট ব্যাক, তিনি সেই সাইকেল ঠেলে ঠেলে বাড়ি ফিরতেন। লোডেড অলওয়েজ উইথ গ্রে বান্ডেলস অফ ওয়াশিং, অয়েল ক্যানস, স্যাক্স, ক্যাবেজ, বান্ডেল অফ ওল্ড নিউজ পেপার, বোজ অফ উইন্ড ব্লোন উড অ্যান্ড ব্যাগ অফ চিকেন ফুড। তো সাইকেলটা কিন্তু বোঝাই করা থাকতো কি দিয়ে? গ্রে বান্ডেলস অফ ওয়াশিং, ধূসর ধুলিমাখা কাপড় জামার বোঝায়। অয়েল ক্যান্স কিছু তেলের ড্রাম, বস্তা, ক্যাবেজ বাঁধাকপি, বান্ডেল অফ ওল্ড নিউজ পেপার পুরনো খবরের কাগজের বোঝা, বোজ অফ উইন্ড ব্লোন উড ঝড়ে ভেঙে পড়া কিছু কাঠ বা গাছের ডাল, অ্যান্ড ব্যাগস অফ চিকেন ফুড, এবং মুরগিদের খাবার জন্য যে সমস্ত খাদ্য বোঝাই করা থাকতো। দ্য বাইসাইকেল কুড নেভার বি রিডেন, সাইকেলটা কখনোই চাপা হতো না। মিসেস থার্লো সাইকেলটা আদৌ চড়তে পারতেন কি না তা নিয়ে লেখক কিছু বলেননি। তো সাইকেলটা কখনোই চাপা হতো না। ইট ওয়াজ এ ভেহিকেল অফ নেসেসিটি, এটা ছিল একটা প্রয়োজনীয় বাহন। হার রিলেশনশিপ টু ইট ওয়াজ দ্যাট অফ এ বিস্ট টু এ কার্ট, সাইকেলটার সঙ্গে তার সম্পর্ক ঠিক একটি পশুর সঙ্গে যেমন তার গাড়ির সম্পর্ক, ঠিক সেরকমই সাইকেলটার সঙ্গে মিসেস থার্লোর সম্পর্ক। স্লপিং অ্যালং বিসাইড ইট, ফ্ল্যাট হেভি ফিট পাউন্ডিং পেনফুলি অ্যালং আন্ডার মাড স্টেন স্কার্ট। তো আগেই বলা হয়েছে
থার্লো যেখান দিয়ে যাতায়াত করতেন সেই সারাউন্ডিংসটা ভিজে থাকতো শীতকালে, তো সেখানে কর্দমাক্ত রাস্তা, আর ঢালু পথ থেকে খাড়াই পথে তাকে উঠতে হতো। স্লপিং অ্যালং বিসাইড ইট ফ্ল্যাট হেভি ফিট। সাইকেলের পাশাপাশি তিনি যখন পাটা ফেলতেন কাদাতে পা ফেলতেন, সেখানে কাদা ছিটকে উঠতো এবং তার সেই যে ভারটা বহন করে যেতেন সাইকেলটাকে ঠেলে ঠেলে, তার জন্য তার পা যখন পড়তো যেন পাউন্ডিং পেইনফুলি, তিনি যখন নিষ্পেষণ করতেন পাটা ফেলতেন তখন কিন্তু তিনি যন্ত্রণা অনুভব করতেন। অ্যালং আন্ডার মাড স্টেন স্কার্ট, কর্দমাক্ত জামার তলায় তার পাগুলো কিন্তু কষ্ট অনুভব করত। হার ফেস অ্যান্ড বডি আগলি উইথ লাম্পি অ্যাঙ্গেলস অফ বোন, তার দেহ বা চেহারাটা বলতে পারি খুবই কুৎসিত, লাম্পি অ্যাঙ্গেলস অফ বোন, আর তলাপাকনো যেন হাড় উঁচু হয়ে থাকতো। সি ওয়াজ লাইক এ বিস্ট অফ বার্ডেন, তার অ্যাপিয়ারেন্সটা দেখে যেন মনে হতো একটা মালবাহী পশু। কামিং আউট অফ দ্য হাউস, বাড়ি থেকে বের হয়ে, রেইজড আপ ইভেন অ্যাবভ দ্য লেভেল অফ দ্য স্মল হিল, ওই যে ছোট্ট পাহাড় যে একটা উচ্চতায় ছিল সেখান থেকে যখন সেই নিচের দিকে নামতো অর্থাৎ সমভূমিতে, সি স্টেপড ইনটু এ কান্ট্রি অফ ওয়াইড হরাইজন, তিনি কি করতেন, একটা বিস্তৃত দিগন্ত বিস্তৃত একটা দেশে যেন পা নিক্ষেপ করতেন। দিস ফ্যাক্ট মেন্ট নাথিং টু হার, এই ঘটনাটা তার কাছে কোনো কিছুই না। দ্য ওয়ার্ল্ড ইন্টু হুইচ সি মুভড, যে জগতের মধ্যে তিনি ঘোরাফেরা করতেন, ওয়াজ ভেরি স্মল, সেটা ছিল খুবই সংকীর্ণ বা খুব ক্ষুদ্র পরিসরে তিনি ঘোরাফেরা করতেন বা তার কাজকর্ম অ্যাক্টিভিটিসটা তার চালিয়ে যেতেন। ফ্রম 6 to 9, 6টা থেকে 9টা পর্যন্ত সি ক্লিনড ফর 2 রিটায়ার্ড সিস্টার্স, দুজন অবসরপ্রাপ্ত বোনের বাড়িতে তিনি বাড়ি মোছা বা পরিষ্কারের কাজ করতেন। 9 to 12, 9টা থেকে 12টা পর্যন্ত ফর দ্য রিটায়ার্ড ফটোগ্রাফার্স, তিনি একজন অবসরপ্রাপ্ত ফটোগ্রাফারের বাড়িতে কাজ করতেন। 12:30 to 3, 12:30 থেকে 3টে পর্যন্ত ফর দ্য পোলট্রি ফার্ম, তিনি পোলট্রি ফার্মে কাজ করতেন। ফর 4 to 6, 4টে থেকে 6টা পর্যন্ত দ্য মিডল এজেড ব্যাচেলার, একটা মধ্যবয়স্ক অবিবাহিত মানুষের বাড়িতে তিনি কাজ করতেন। সি ডিড, নেক্সট আমরা সি ডিড নট থিঙ্ক অফ গোয়িং বিয়ন্ড দ্য 4 lines হুইচ মেড আপ দ্য স্কোয়ার অফ আর লাইফ, তিনি এই 4টে জায়গা যাওয়ার ছাড়া, মানে তার যেই কাজের পরিসর ছাড়া আর কিছু ভাবতে পারতেন না এর বার হয়ে, এটা পেরিয়ে। হুইচ মেড আপ দ্য স্কোয়ার অফ আর লাইফ, যেটা তার জীবনের একটা বাঁধা ধরা রুটিন বা তালিকাবদ্ধ বিষয়। সি থট অফ আদার পিপল, তিনি অন্য মানুষের কথা ভাবতেন। গোয়িং বিয়ন্ড দেম, সেগুলো ছাড়াও অন্য মানুষের কথা ভাবতেন, বাট দিস ওয়াজ ডিফারেন্ট, কিন্তু সেটা অন্যরকম। স্টিয়ারিং ডাউন অ্যাট দ্য সাকসেশন অফ ওয়েট ফ্লোরস, ভিজে মেঝের দিকে তাকিয়ে থেকে। ওয়ার্কিং অলওয়েজ ফর আদার পিপল, তিনি সর্বদাই অন্য মানুষের কাজ করতেন। এগেনস্ট টাইম, অন্য সময়, হি হ্যাড সামহাউ গট ইনটু দ্য হ্যাবিট অফ নট থিঙ্কিং অ্যাবাউট হারসেলফ, তিনি এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিলেন কাজকর্মে যে তিনি নিজের সম্বন্ধে কখনোই ভাবতে পেতেন না বা ভাবার সময়ও পেতেন না। সি থট মাচ, তিনি অনেক ভাবতেন। ইন দ্য সেম স্টয়েলড পাউন্ডিং ওয়ে অ্যাজ সি স্পুজ দ্য বাইসাইকেল, যখন তিনি শান্তভাবে তার সেই সাইকেলটা ঠেলে বা ধাক্কা দিয়ে নিয়ে যেতেন, তখন তিনি অন্য মানুষের কথা ভাবতেন। অফ আদার পিপল ইন পার্টিকুলার অফ থার্ড, অন্য লোকেদের কথা বলতে বিশেষ করে থার্ড অর্থাৎ হার হাজব্যান্ড, তার স্বামীর কথা ভাবতেন। মোর পার্টিকুলারলি অফ হার 2 sons, আরও বেশি করে তিনি তার 2 সন্তানের কথা ভাবতেন। সি হ্যাড ম্যারিড লেট, তিনি দেরিতে বিবাহ করেছিলেন। দ্য বয়েজ ওয়্যার 9 and 30, তার যে 2টো সন্তান ছিল তাদের একজনের বয়স 9 বছর আর একজনের বয়স 13 বছর। সি স দেম রিয়েলাইজিং রিফাইন্ড অ্যাম্বিশনস, তিনি স্বপ্ন দেখতেন তাদের উজ্জ্বল ভবিষ্যতে। মেকিং দেয়ার ওয়ে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ইন শপ, তিনি তাদের একটা করে পদ দিতে চাইতেন, কিসে বা কাজ দিতে চাইতেন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কি অ্যান অ্যাসিস্ট্যান্ট ইন এ শপ, একটা দোকানের সহকারী হিসাবে। অ্যাজ এ ক্লার্ক ইন অফিস, কোনো অফিসের কেরানি হিসাবে। ইভেন অ্যাজ বাটলার্স, এমনকি তিনি ভাবতেন কোনো হোটেলের বাটলিরাও কাজের কথা। হেভিলি বিল্ড উইথ ফেসেস
হ্যাভিং হার ওন অ্যাঙ্গুলার বোনিনেস। কঠোর বা সুঠমভাবে গঠিত মুখমণ্ডল, তার মতোই তাদেরও অ্যাঙ্গুলার বোনিনেস, তাদেরও কিন্তু উঁচু উঁচু হাড় মুখের মধ্যে দেখা যেত। দে মুভড উইথ আইজ অন দ্য গ্রাউন্ড, তারা মাটির দিকে চোখ করে ঘুরে বেড়াত, অর্থাৎ তাদের মায়ের দিকে তাকিয়ে তারা কখনো কথা বলতো না। সি হ্যাড সেভড মানি ফর দেম, তিনি তাদের জন্য অর্থ সঞ্চয় করেছিলেন কত বছর ধরে? ফর 15 ইয়ার্স। শি হ্যাড হাওয়ার্ড দ্য স্কার্বিং অ্যান্ড ওয়াশিং মানি, তিনি ঘষা মাজা করে 15 বছর ধরে অর্থ সঞ্চয় করছেন। কিপিং ইট ইন এ বার্ন ব্যাগ আন্ডার এ ম্যাট্রেস, এবং সেগুলো তিনি একটা পুরনো ব্যাগের মধ্যে রেখে একটা গালিচার তলায় রেখেছিলেন। ইন দ্য ব্যাক বেডরুম, পিছনের দিকে ঘরে। দে ডিড নট নো অফ ইট, সি ফেল্ট দ্যাট নো ওয়ান, নট ইভেন থার্লো, নিউ অফ ইট। মিসেস থার্লো ভাবতেন যে কেউই এটা জানেন না, এমনকি তার হাজব্যান্ড মিস্টার থার্লো এটা জানেন না, অর্থাৎ তিনি যে পুরনো ব্যাগটার মধ্যে অর্থ সঞ্চয় করেন এটা হয়তো কেউই জানেন না। চলে যাব নেক্সট প্যারা। থার্লো হ্যাড এ সিলভার প্লেট ইন হিজ হ্যান্ড, ইন হিজ হেড, থার্লোর মাথায় একটা রূপোর প্লেট প্রতিস্থাপন করা হয়েছিল। ইন হিজ ওন আইজ ইট সেট হিম অ্যাপার্ট ফ্রম আদার মেন, তার দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ মিস্টার থার্লোস দৃষ্টিভঙ্গিতে এটা তাকে অন্য মানুষদের থেকে আলাদা করে রেখেছে। আই গট এ প্লেট ইন মাই হেড, আমার মাথায় একটা প্লেট আছে, সলিড সিলভার, একেবারে খাঁটি রূপা। এনাফ সিলভার টু মেক এ ডজন স্পুনস অ্যান্ড এ বিট ওভার, এতটা পরিমাণে রূপো আছে যেটা দিয়ে 1 ডজন রূপোর চামচ তৈরি করেও কিছুটা বেশি হবে। সলিড, খাঁটি, বিট দ্যাট, মাথায় ঠুকে সেটা বলতো। উন্ডেড অন দ্য মার্নের যুদ্ধে আহত হয়েছিলেন, অর্থাৎ মিসেস থার্লোর হাজব্যান্ড একজন সোলজার ছিলেন। অ্যান্ড নাও ওয়াকিং অ্যাবাউট উইথ দ্য সিলভার প্লেট ইন হিজ হেড, এখন তার মাথায় সেই রূপোর প্লেটটা নিয়েই সে ঘোরাফেরা করে। থার্লো ওয়াজ এ মার্টার, থার্লো একজন যুদ্ধের বলি। আই ডিডেন্ট অট টু স্টুপ, আমার ঝোঁকা উচিত নয়। আই ডিডেন্ট অট টু ডু নাথিং, আমার কিছু করারও উচিত নয়। বাই রাইটস, সঠিকভাবেই, বাই রাইটস আই ডিডেন্ট অট টু লিফট এ ফিঙ্গার, আমার একটা আঙুল নাড়ানো উচিত নয়। হি ওয়াজ এ হেজ কাটার, তিনি ঝোপঝাড় কাটাকাটি করতেন। লাকি আই এম টল, সৌভাগ্যবশত আমি লম্বা। এলস দ্যাট জব উডন্ট বি নো গুড টু মি, নইলে এই কাজটা আমার কাছে অতটা ভালো হতো না। ই হ্যাড ব্যাড ডেজ অ্যান্ড গুড ডেজ, তার ভালো দিনও ছিল, খারাপ দিনও ছিল। ইভেন ডেজ অফ জেনুইন পেন, এমনকি যথেষ্ট যন্ত্রণার দিনও। মি প্লেটস হার্টিং মি, আমার এই প্লেটটা আমাকে কষ্ট দেয়। ইটস মি প্লেট, এটা আমার প্লেট। বাই গড ইট উইল ড্রাইভ মি সোজ অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট আই এম ডুইং, এটা আমাকে, ঈশ্বরের নামে বলছি, এটা আমাকে এতটা তাড়না করে যে আমি কি করি আমি নিজেই জানি না। ইটস মি প্লেট এগেন, এইটাই আমার প্লেট। সে আর একবার বলল। অ্যান্ড হি উড স্ট্যান্ড ওয়াইল্ড অ্যান্ড ভ্যাকেন্ট, সে বন্যভাবে এবং একেবারে হতবুদ্ধিভাবে দাঁড়িয়েছিল। রাবিং হিজ হ্যান্ডস থ্রু ইট হিজ থিন ব্ল্যাক হেয়ার, সে তার পাতলা চুলের মধ্য দিয়ে মাথায় হাত দিয়ে ঘষছিল। ক্লয়িং হিজ স্ক্যাল্প অ্যাজ দো টু রিঞ্চ আউট দ্য প্লেট অ্যান্ড দ্য পেন, তার স্ক্যাল্প থেকে, অর্থাৎ মাথার চামড়া থেকে যেন এমনভাবে সে আঁচড়াচ্ছিল যেন মনে হচ্ছিল সে প্লেটটাকে ওখান থেকে বের করে যন্ত্রণাটাকে মুচড়ে ফেলবে। ওয়ান্স আ উইক অন সানডেজ অর স্যাটারডেজ অন সানডেজ, প্রতি সপ্তাহে শনিবারে অথবা রবিবারে। হি কেম হোম আ লিটল টিপসি ইন এ গুড মুড, মিস্টার থার্লো একটু নেশা করে বাড়ি ফিরতেন একটু ভালো মুডে। লাফিং টু হিমসেলফ, নিজে নিজেই হাসতেন। রাইডিং হিজ বাইসাইকেল, তার সেই বাইসাইকেলটা চেপে আপ দ্য হিল, পাহাড়ের উপরে উঠতেন। লাইক সাম কমিক রিডার ইন এ সার্কাস, তার সাইকেল চালানোটা দেখে ঠিক সার্কাসের কোনো হাস্যকৌতুক চরিত্রের মতোই মনে হতো। টু মাচ বি ড্যামড, কি জঘন্য। আই ক্যান রাইড মি বাইক, কানটায় আমি সাইকেল চালাতে পারি, আমি কি পারি না? সোজ লং অ্যাজ ক্যান রাইড মি বাইক আই এম অল রাইট, যতদিন আমি সাইকেল চালাতে পারছি আমি ঠিক আছি। ইন দ্য পাবস, পানসরায় বা সরাইখানায়, হি হ্যাড অনলি ওয়ান থিম, তার একটাই বিষয়বস্তু। আই গট এ প্লেট ইন মি হেড,
আমার মাথায় একটা প্লেট রয়েছে, সলিড সিলভার, খাঁটি রূপার, রিসাইটেড ইন এ ভয়েস চ্যালেঞ্জিং দ্য ওয়ার্ল্ড টু প্রুভ ইট আদারওয়াইজ। এবং বারবার সেটা উচ্চস্বরে বলল, যেন প্রতিদ্বন্দ্বিতায় মানুষকে অংশগ্রহণ করতে বলছে অন্যান্য যে মানুষ ছিল তাদের। অল দ্য টাইম মিসেস থার্লো সেভড মানি। সবসময় শ্রীমতী থার্লো অর্থ সঞ্চয় করেন। ইট ওয়াজ হার ক্রিড, এটা ছিল তার একটা লোভ। সামটাইমস, মাঝে মধ্যে, পিপল ওয়েন্ট অ্যাওয়ে, যখন মানুষজন দূরে কোথাও চলে যান, অ্যান্ড দেয়ার ওয়াজ নো ক্লিনিং, যখন তার কোনো মোছা বা ঝাড়াইয়ের কাজ থাকতো না। সি দেন মেড আপ দ্য গ্যাপ ইন হার লাইফ বাই আদার ওয়ার্ক, তিনি তার জীবনের ফাঁকা সময়গুলি অন্য কাজে অতিবাহিত করতেন। পিকিং পটেটোস, আলু তুলতেন। প্ল্যান্টিং পটেটোস, পটেটো রোপণ বা আলু রোপণ করতেন। ডিপিং ক্যাবেজ, বাঁধাকপিগুলো পরিষ্কার করতেন। স্পোর্ডিং রুটস, আগাছা পরিষ্কার করতেন। পিকিং, মটরশুঁটি তোলা। মোর ওয়াশিং, আরও কাচাকুচি করা। নেক্সট, ইন দ্য ফিল্ডস, জমিতে বা মাঠে, সি পিন্ড আপ হার স্কার্ট, তিনি তার স্কার্টটাকে পিন করে দিতেন, সো দ্যাট, যাতে করে, ইট স্টাক আউট বিহাইন্ড হার, তার পিছনে যেন সেটা আটকে থাকে, লাইক এ থিক স্টিপ টেল, ঠিক একটা শক্ত ছোট লেজের মতো। মেকিং হার লুক লাইক সাম বনি অক্স, এবং তাকে দেখতে কোন একটা হাড় চিরচিরে ষাঁড়ের মতো লাগতো। শি ডিড ওয়াশিং ফ্রম 5 to 6 ইন দ্য মর্নিং, সকাল 5টা থেকে 6টা পর্যন্ত তিনি কাচাকুচি করতেন। অ্যান্ড এগেন ফ্রম 7 to 9 ইন দ্য ইভিনিং, পুনরায় সন্ধে 7টা থেকে 9টা পর্যন্ত কাচাকুচি করতেন। টেকিং ইন মোর ওয়াশিং, আরও বেশি করে কাচতেন। সি ট্রাইড টু ওয়াশ মোর কুইকলি, তিনি চেষ্টা করতেন আরও তাড়াতাড়ি কাচতে, এগেনস্ট টাইম, অন্য সময়। সামহাও সি সাকসিডেড, যাতে করে তিনি সফল হন। সো দ্যাট ফ্রম 9 to 10 সি হ্যাড টাইম ফর আয়রনিং, কাচাকুচিগুলো হয়ে গেলে যাতে করে তিনি 9টা থেকে 10টা পর্যন্ত সময় পান সেগুলো আয়রন করা বা ইস্ত্রি করার। সি ওয়ার্ক বাই ক্যান্ডেল লাইট, তিনি বাতির আলোয় কাজ করতেন। হার মুভমেন্টস ওয়ার লার্জলি ইনস্টিংটিভ, তার ঘোরাফেরাটা কিছুটা তার জীবনে বৈশিষ্ট্যের একটা সহজাত প্রবৃত্তিতে পরিণত হয়েছিল। শি হ্যাড ওয়াশড অ্যান্ড আয়রন ফর সো লং, তিনি দীর্ঘক্ষণ কাছাকাছি করতেন এবং ইস্ত্রি করতেন। ইন দ্য সেম ওয়ে, ঠিক একইভাবে, অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড প্লেস, একই সময় একই জায়গায়, দ্যাট সি কুড হ্যাভ ওয়ার্কড ইন ডার্কনেস, এতটাই তিনি অভ্যস্ত হয়েছিলেন যে তিনি অন্ধকারেও কাজ করতে পারতেন। চলে যাব নেক্সট প্যারায়। দেয়ার ওয়ার সামথিং ইভেন হুইচ কুড বি ডান ইন ডার্কনেস, এমন কিছু জিনিস ছিল যেগুলো অন্ধকারে করার। অ্যান্ড সোয়াট 10, সেটা ছিল সময় 10টায়। উইথ থার্লোর সঙ্গে তিনি থাকতেন। অ্যান্ড দ্য সন্স ইন বেড, ছেলেরা বিছানায়, অন্য ঘরে বিছানায় থাকতেন। সি ব্লিউ আউট দ্য ক্যান্ডেল, তিনি বাতিটা নিভিয়ে দিতেন। ব্রোক আপ দ্য ফায়ার অ্যান্ড স্যাট ফোল্ডিং, এবং সেখানে বসে বসে তিনি কাপড় জামা ভাঁজ করতেন। দ্য ক্লোথস অর ক্লিনিং বুটস, অথবা বুট পরিষ্কার করতেন। এবং অ্যান্ড থিঙ্কিং, এবং চিন্তাভাবনা করতেন। হার থটস লাইক হার ওয়ার্ক, তার চিন্তাভাবনাটা তার কাজের মতোই ছিল। ওয়েন্ট অলওয়েজ অ্যালং দ্য সেম লাইন, ঠিক একই কয়েকটি লাইনের মধ্যে তার চিন্তাভাবনাটা সীমাবদ্ধ ছিল। টুয়ার্ডস দ্য ফিউচার, ভবিষ্যতের দিকে। আউট ইন্টু দ্য রিসপ্লেন্ডেন্ট অ্যাভিনিউস অফ অ্যাম্বিশন, তিনি উচ্চাকাঙ্ক্ষার জগতে ভেসে বেড়াতেন। অলওয়েজ ফর দ্য টু সন্স, সর্বদাই তার দুটো সন্তানের জন্য। দেয়ার ওয়াজ এ ডিভিশন ইন হারসেলফ, তার মধ্যে একটা বিভাগ ছিল। দ্য ওয়ান পার্ট শুড স্টাউট অ্যান্ড আনকমপ্লেনিং, একটা ছিল শান্ত এবং অভিযোগহীনতা, ইন পারপিচুয়াল লেবার, চিরস্থায়ী শ্রমের প্রতি। দ্য আদার, অন্য দিকটা ছিল ফ্রেটফুল অ্যান্ড অলমোস্ট ডেসপারেট ইন অ্যান অ্যাংজাইটি টু স্ট্যাবলিশ এ ওয়ার্ল্ড বিয়ন্ড হার ওন, তিনি একেবারে বেপরোয়া ছিলেন এবং কঠোর ছিলেন তার একটা জগৎ প্রতিষ্ঠা করা, যেটা তার কর্মধারার অনেক ঊর্ধ্বে। সি হ্যাড সেভ 54 পাউন্ডস, তিনি 54 পাউন্ড সঞ্চয় করেছিলেন। সি উড মেক ইট 100, তিনি এটা 100 করতে চান।
হাউ ইট ওয়াজ টু বি ডান, কীভাবে এটা করা হবে সে কুড নট থিঙ্ক, তিনি কখনোই ভাবতেন না। দ্য বয়েজ ওয়ার গ্রোয়িং, ছেলেরা বড় হচ্ছে। দ্য কস্ট অফ কিপিং দেম ওয়াজ গ্রোয়িং, তাদের প্রতিপালন করার খরচও বাড়ছে। শি উড মেক ইট 100, তিনি এটা 100 করতে চান, 100 পাউন্ড করতে চান। হাউ ইট ওয়াজ টু বি ডান শি কুড নট থিঙ্ক, তো এটা ডবল হয়ে গেছে। She trusted in some obscure providential power as tireless and indomitable as herself. তিনি বিশ্বাস করতেন কোনো অস্পষ্ট কোনো আধ্যাত্মিক ক্ষমতার ওপর, তার মতোই অক্লান্ত এবং অদম্য, যার দ্বারা হয়তো এটা সম্ভব হতে পারে। চলে যাই পরবর্তী প্যারাতে। At 11 she went to bed. 11টার সময় তিনি ঘুমাতে যেতেন। গোয়িং আপ টু দ্য উডেন স্টেয়ার, উপরে কাঠের সিঁড়িতে উঠে, ইন ডার্কনেস, অন্ধকারের মধ্যে কাঠের সিঁড়িতে তিনি উপরে উঠে যেতেন। হার স্টকিং ফিট, তার মোজা পরা পায়ে। সি আনড্রেসড ইন ডার্কনেস, অন্ধকারের মধ্যে তিনি তার কাপড় ছাড়তেন। হার ক্লোথস ফলিং অ্যাওয়ে টু বি রিপ্লেসড বাই এ হেভি গ্রে নাইট গাউন, তিনি তার জামাকাপড় পরিবর্তন করে একটা ধূসর রঙের নাইট গাউন পরতেন। দ্যাট মেড হার বডি সিমস স্টিল লার্জার, যেটাতে তার শরীরটাকে আরও অনেক বড় বলে মনে হতো। অ্যান্ড মোর পন্ডারাস। সি ফেল অ্যাসলিপ অলমোস্ট অ্যাট ওয়ান, তৎক্ষণাৎ তিনি ঘুমিয়ে পড়তেন। বাট থ্রু আউট দ্য নাইট, কিন্তু সারা রাত্রি ধরে, হার মাইন্ড প্রপেলড বাই সাম ইনহারেন্ট অ্যাংজাইটি, তার মস্তিষ্কের মধ্যে একটা উদ্বিগ্নতা কাজ করত। সিমস টু ওয়ার্ক অন। সি ড্রিমড সি ওয়াজ পুশিং, তিনি স্বপ্ন দেখতেন পুশিং দ্য বাইসাইকেল ডাউন দ্য হিল, তিনি পাহাড় থেকে সাইকেলটা ঠেলে ঠেলে নামাচ্ছেন। অ্যান্ড দেন দ্যাট সি ওয়াজ পুশিং ইট আপ এগেন, আবার দেখতেন তিনি সেটা ঠেলে ঠেলে উপর দিকে নিয়ে আসছেন। সি ড্রিমড সি ওয়াজ স্কাবিং ফ্লোর, তিনি মেঝে পরিষ্কার করার স্বপ্ন দেখতেন। সি ফেল্ট দ্য হট স্ট্যাব অফ দ্য আয়রন অন হার স্পিটেড ফিঙ্গার, এবং স্ত্রীর গরম ছ্যাঁকা তিনি তার আঙুলের মধ্যে উপলব্ধি করছেন। অ্যান্ড দেন দ্য ফ্রোজেন বাইট অফ আইসি সুইটস অ্যাজ সি পিকড দেম অফ আনঅথেড আর্থ অন বিটার মর্নিংস। সি কাউন্টেড হার মানি, তিনি তার টাকা গুনছেন। হার মাইন্ড গোয়িং ব্যাক ওভার দ্য ইয়ার্স, তার মনটা সেই সমস্ত বছরের দিকে ফিরে যাচ্ছে। হুইচ সি হ্যাভ সেভড ইট, যেভাবে তিনি এটা সঞ্চয় করেছেন। অ্যান্ড দেন কাউন্টেড ইট এগেন, আবার তিনি সেটা পুনরায় গুনছেন। ইন ফিয়ার, ভয়ে। টু মেক শিওর, এটা নিশ্চিত করার জন্য। অ্যাজ দো ইন টেরার দ্যাট ইট মাইট বি গন ইন দ্য মর্নিং, এই ভয়ে যে সেটা হয়তো সকালে চুরি হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে এই গল্পের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভিক্টিম বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দেবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ।